আমি যে এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছি তার ভেতরে কতগুলো পলিটিক্যাল দাবিও যেমন আছে, কতগুলো অভিমানও আছে। তুমি আমার কথা শুনলে না, তুমি লন্ডন চলে গেলে, অভিমান। কিন্তু আমরা তো এটা দেখেছি, মাসুদ ভাই যে যুক্তিগুলো দিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, এই কথাটা আমরা কিভাবে জানলাম? এনসিপির কাছ থেকে জানলাম। এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এই কথাটা আমি একটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে কেন জানবো? তার অর্থ হচ্ছে তিনি তার অভিমানের কথা সব থেকে কাছের মানুষটাকেই কিন্তু মানুষ বলে। এর ভেতর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মেসেজও দিয়েছিলেন যে এই দলটি হচ্ছে আমার সব থেকে আপন অথবা কাছের, সেই কারণে আমি আমার অভিমানের কথা বলছি। নতুন দলটি গঠিত, এটা কি আপনারা এইভাবে দেখছেন কেন? সরকার গঠনের সময় তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো তারাই খুঁজেছে, এটা যেমন ঠিক। একই সঙ্গে আপনি যখন দায়িত্বটা নিচ্ছেন, আপনি যখন শপথ করছেন, তখন আপনাকে শপথ করতে হচ্ছে যে রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে আমি কারো প্রতি কোনো ধরনের বিশেষ দুর্বলতা প্রদর্শন করব না। আপনি যখন এর ভেতর থেকে আপনার একটা দুর্বলতা প্রকাশিত হচ্ছে। জি। সেকেন্ড হচ্ছে, একটা নতুন দল গঠিত হওয়ার পর আপনার মনে আছে ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি স্ট্যাটাস দিয়ে তাদেরকে বিশেষভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, শুভকামনা জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি নাহিদ ইসলামকে পাশে বসিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে। এখন আপনি বলতে পারেন যে আসিফ নজরুল স্যার তো নানা সময় নানা রকমের স্ট্যাটাসই তো দিয়েছে, তা আপনি এটা ধরবেন কেন? তো কখনো কখনো পলিটিক্সে এই বিষয়গুলো আপনার সামনে আসবে। বৈঠকের বিষয়ে যার যেভাবে যখন প্রয়োজন বৈঠকগুলো হয়েছে, প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলামের বৈঠকের পর জামাত ইসলামের আমির কিন্তু ক্যান্টনমেন্টে গিয়ে সেনা প্রধানের সাথে বৈঠক করেছে, আর কিন্তু কেউ করেননি। এটি নিয়ে কিন্তু আমি দেখিনি কোনো একটা জায়গা থেকে প্রশ্ন উঠেছে। অর্থাৎ আপনার যে জায়গাটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন, আপনি তার সাথে বসছেন। এই বৈঠকগুলো এটা পার্টি টু পার্টি ভ্যারি করতে পারে, কিন্তু আপনি যদি এই পয়েন্টগুলো ধরে আগাতে চান শুধুমাত্র আপনার সুবিধার যে জায়গাগুলো, তাহলে আপনি পলিটিক্যাল একটা সলিউশন আপনি বের করতে পারবেন না। নির্বাচনের বেসিক কাজটা কি? একটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে প্রার্থী ঘোষণা করে দেওয়া। মাসুদ ভাইরা কিন্তু প্রার্থী ঘোষণা করেছেন, এবং স্কুলের সেই প্রশ্ন তো আমি মাসুদ ভাইয়ের কাছে ছিল, কেন ঘোষণা করছেন সেই কথা কিন্তু তিনি বলেছেন। আমি আসছি ওই জায়গাটায়, যে জনগণকে নির্বাচন, আমি ওই জায়গাটা আসছি। তার অর্থ হচ্ছে যে আপনি জনগণকে নির্বাচনমুখী করছেন, তাহলে আমি যদি নির্বাচনটা চাই, আপনি কেন আমাকে অভিযুক্ত করবেন যে আপনি নির্বাচন চাইছেন, তার মানে আপনি সংস্কার চাইছেন? এটাই তো রাজনীতি ভাই। আমি আসছি, উদাহরণ দিচ্ছি। আপনি স্কুলের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজার আগে যে দৌড় দিয়ে ওই মাথায় চলে গেল, আপনি তাকে কোনোভাবে অভিযুক্ত করছেন না। কিন্তু যে বাঁশি বাজার আগে লাইনের উপরে পা ফেললো, যে বলছে যে আপনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন, একটা গাইডলাইন দেন, আমরা প্রিপারেশন নেই, আপনি তাকে অভিযুক্ত করছেন যে তুমি সংস্কার চাও না, তুমি ভারতের দালাল, তুমি রয়ের এজেন্ট। তো আমরা ব্যাখ্যা যেগুলো দিচ্ছি প্রত্যেকেই হচ্ছে তার নিজের জায়গা থেকে, সুবিধার জায়গাটাকে ফোকাস করে আমরা কিন্তু ব্যাখ্যা কি হতে যাচ্ছে। আমি সংশয়ের কথা বলেছি, যে কেন আমি সংশয় প্রকাশ করি, আমি এখনো দেখতে পাই। মাসুদ ভাই তো সংশয়ের কথাই বললেন। হ্যাঁ, তো সেই কারণে আমরা, মাসুদ ভাই কিন্তু অনেকগুলো সংশয়ের কথা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। সুতরাং এই প্রশ্নটা আপনি যদি বলেন, আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনি আক্রান্ত হচ্ছেন, আপনাকে সে রয়ের দালাল বানানো হচ্ছে, ভারতের দালাল বানানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। তার অর্থ হচ্ছে যে আমরা এক একটা ফোরামে এক এক ধরনের এক্সপ্রেশনটা দেখানোর ভেতর থেকে আমরা নিজেদের সাথে কন্ট্রাডিক্ট করছি। বাংলাদেশের নির্বাচন একটা দরকার, সরকার রাষ্ট্র পরিচালনা পুরোপুরি করতে পারছে না। ইকোনমি নিয়ে অনেক কথা বললাম, তো আমি শুনলাম কিন্তু ধুন্দলের দাম এখন কম, সবজির দাম কম, এটি নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না। আমরা আমাদের এখানে এই যে মবের কথা বলছি, মব সন্ত্রাস, সরকার গত কয়েকদিন ধরে লালমনিরহাটের যে ঘটনাটি আপনি দেখছেন, একটা দেশের সরকার যদি থাকে, অস্তিত্ব যদি থাকে, এই ঘটনাটা ঘটতে পারে না। একটা নিরীহ মানুষকে অন্য একটা অজুহাত দিয়ে তাকে যে আপনি আগেই বিচার করছেন, ওসি বলে দিচ্ছে যে তার কি শাস্তি হবে। এরপরে আমাদের সরকারের অনেকগুলো 22 জন উপদেষ্টা আছেন, এর মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা সরকারের দায়িত্ব নেওয়ার আগে তারা মানবাধিকার নিয়ে প্রচুর কথা বলতেন। সেই মানুষগুলো কোথায়? মানুষের অসহায়ত্ব যখন প্রকাশিত হয়, সে চায় তার যে সরকারটা আছে, সেই সরকার অন্তত তার দিকে একটু তাকাবে।
আমরা কি সরকারের উপস্থিতি দেখছি? তাহলে এই সরকার কাদের, এক লাইনে বলেন এই সরকার কাদের সরকার? এই সরকারের কতগুলো স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য সরকারের এজেন্ডার মধ্যে প্রান্তিক মানুষ নেই, সরকারের এজেন্ডার মধ্যে গরিব মানুষ নেই, দুর্বল মানুষ নেই। সরকারের এজেন্ডার মধ্যে সমাজের উপরিকাঠামোর কিছু মানুষের, শিক্ষিত কিছু মানুষের এজেন্ডাই হচ্ছে সরকার।